যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ নেই, সংশোধন হতে পারে জানালেন বাণিজ্যমন্ত্রী। বোয়িং কেনায় পল কাপুরের ধন্যবাদ। জুনে চীন অথবা ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ থেকে পুশিন বাড়লে পাল্টা ব্যবস্থা, পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা। শাপলা চত্বর গণহত্যায় ৫৮ জনের পরিচয় শনাক্ত, প্রধান আসামি করা হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর। মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম নিরসনে ডিসিদের ভূমিকা রাখার আহ্বান, শক্তিশালী সামরিক বাহিনী গঠনে সহায়তা চায় সরকার। পশ্চিমবঙ্গে প্রথম সরকার গঠনের পথে বিজেপি, গ্ল্যামার ফ্যাক্টর ফ্লপ, ধরাশয়ী তৃণমূলের এক ঝাঁক হেভিওয়েট তারকা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চাইলে বাতিল করা যায় না, দেশের স্বার্থের বিরুদ্ধে গেলে পুনর্বিবেচনার সুযোগ আছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, দেশের স্বার্থের অনুকূলে যায় এমন কাজই করবে বাংলাদেশ। পারস্পরিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও সেটি করা হবে। যদি কোনো সময় মনে হয় চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থের অনুকূলে নয়, তবে সেটি সংশোধনের বিধানও এই চুক্তির মধ্যে আছে। তাই চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে, সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশন এই চুক্তির মধ্যেই আছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কই ঠিক করবে আগামী দিনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশল, এমনটি দাবি করেছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সিলেক্ট ইউএস ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে যাওয়া বাংলাদেশের 25 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পল কাপুর বলেন, বাংলাদেশে শুল্ক বাধা যেমন রয়েছে, তেমনি মার্কিন পণ্য প্রবেশ ও ব্যবসার নতুন সুযোগও তৈরি করেছে। তিনি বোয়িং কেনার জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফর হচ্ছে জুন মাসেই, তবে সেটি চীন না ভারতে হবে তা নির্ভর করছে উভয় দেশের প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও শিডিউলের ওপর, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে ঢাকা পাল্টা ব্যবস্থা নেবে, এমন সতর্কবার্তা দেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফর কোথায় হতে যাচ্ছে এই নিয়ে ব্যাপক আগ্রহ রাজনৈতিক মহলে। চলছে নানা আলোচনা পর্যালোচনা। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, শীঘ্রই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফর। তা হবে চীন অথবা ভারতে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্য উনি ওনার কমিটমেন্ট আছে এবং বন্ধু দেশে তো উনি নিশ্চয়ই যাবেন। তাহলে কোনটা না, সেটা এখন আমরা জানি না। উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। এদিকে মঙ্গলবার চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, এতে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। এই সফরে আমরা আমাদের দুদেশের সম্পর্ককে আরও দ্রুত এবং আরও গভীর এবং ব্যক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এ সময় পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে জবাবে মন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে ঢাকা। পুশিনের কোনো সংখ্যা আছে? আপনারা দেখেছেন, আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নেব। তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে, সেই প্রত্যাশার পাশাপাশি এই সমস্যার সমাধানে চীনের মহাপরিকল্পনা নিয়ে আলোচনা অব্যাহত রাখবে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শাপলা চত্বর গণহত্যার ঘটনায় ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন,
মামলায় প্রধান আসামি করা হবে শেখ হাসিনাকে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বলেন, তদন্ত প্রায় শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী 7 জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্ত চলমান থাকায় প্রকৃত হত্যার সংখ্যা ও তালিকা এখনই প্রকাশ করছে না প্রসিকিউশন। আর একবারে প্রশ্ন করে সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি। তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেয়া। পেশাদারি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সামরিক বাহিনী গঠনে সশস্ত্র বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম। ওসমানী স্মৃতি মিলনায়তনে তৃতীয় দিনের মতো চলমান জেলা প্রশাসক সম্মেলনে কথা বলেন তিনি। তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে অনিয়ম হয়েছে তা নিরসনে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে তাগিদ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কার্যক্রম দ্রুত শেষ করার। আমাদের সরকার যে দায়বদ্ধতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে জনগণমুখী বাহিনীতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের যে অবস্থান থাকার কথা সেই দিক নির্দেশনা আমি তাদেরকে দিয়েছি। বীর নিবাস আমাদের 30,000 আমাদের প্রকল্পের টার্গেট রয়েছে, এর মধ্যে 17,806টি নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। যে কোনো সাইবার অ্যাটাকের ক্ষেত্রে VAPT যেটাকে বলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং, সেই সার্ভিস চালু করেছে। জেলা প্রশাসক সম্মেলন নিয়ে আরও জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, সম্মেলনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? অঙ্কুর, আপনাকে জানাই যে জেলা প্রশাসকদের যে সম্মেলন ঢাকায় চলছে তার আজকে তৃতীয় দিন এবং তৃতীয় দিনে মোট 4টি অধিবেশন এর মধ্যে সমাপ্ত হয়েছে এবং প্রথম 3টি অধিবেশনের খবর আগের ঘন্টাগুলোতে আপনাকে জানিয়েছি। এই চতুর্থ যে অধিবেশনটি হলো সেটি নিয়ে যদি একটু বিস্তারিত বলতে চাই, চতুর্থ অধিবেশনটি ছিল বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকদের এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, পরিকল্পনার কথা জানানো হয়েছে যে সরকারি যেই পরিদপ্তরগুলো রয়েছে, সরকারি যে অফিস আদালতগুলো রয়েছে, অধিদপ্তরগুলো রয়েছে, সেখানে সোলার বিদ্যুৎ ব্যবহার করতে চায় সরকার এবং এই বিষয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে এই বৈঠকে কিছু জাতীয় ইস্যুও উঠে এসেছে। বিদ্যুৎ মন্ত্রী আমাদের যেমনটি জানিয়েছেন যে দেশে লোডশেডিং নিয়ে কথা হয়েছে, লোডশেডিংয়ের কী অবস্থা সেটি ব্রিফ করা হয়েছে জেলা প্রশাসকদের। মন্ত্রী বলেছেন যে দেশে আপাতত কোনো লোডশেডিং নেই, বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে কোথাও কোথাও, সেই বিদ্যুৎ বিভ্রাটটি হচ্ছে যে সঞ্চালন যে লাইন রয়েছে অথবা যান্ত্রিক কারিগরি ত্রুটির কারণে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকছে বিভিন্ন এলাকায়। এবং একই সঙ্গে তিনি এটি নিশ্চিত করেছেন যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি প্রয়োজন অর্থাৎ তেল, গ্যাস কিংবা কয়লা, তার কোনো কিছুরই ঘাটতি এখন এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে নেই এবং ভবিষ্যতে এমনটি হবে সেই আশঙ্কাও নেই। সুতরাং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকার এক ধরনের নির্ভর রয়েছে, এমন মন্তব্য সাংবাদিকদের কাছে জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এরপরও আরও 3টি সেশন রয়েছে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, LGRD মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ খবরাখবর। অঙ্কুর। জয়, আপনাকে ধন্যবাদ। ভারতে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একই থাকবে, একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। ভারতে নির্বাচিতদের বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান গয়েশ্বর চন্দ্র। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী বলেন, গণমানুষের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না এই সরকার।
ভারতে কোন রাজ্য অথবা কেন্দ্রে কোন দল ক্ষমতা আসলো না, এটা নিয়ে কিন্তু আমরা ভাবি। ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা তাদেরকে সামনে রেখে আমরা। পশ্চিমবঙ্গে প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই বিপুল জয়ের প্রধান কারিগর হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম সবচেয়ে বেশি চর্চায় রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত এবং অগ্নিমিত্রা পালের নামও বেশ উঠে আসছে আলোচনায়। ২১-এর পর ২৬-এ এসে বাংলার রাজনীতিতে গেরুয়া ঝড়। ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি জিতে তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি ধরাশায়ী করে প্রথমবারের মতো সরকার গড়তে চলেছে পদ্ম শিবির। এই ঐতিহাসিক পরিবর্তনের মূল কাণ্ডারি নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে অভাবনীয় জয় ছিনিয়ে এনেছেন তিনি। জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে তার নামই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে। তবে শুভেন্দু নিজে জানিয়েছেন তিনি ক্ষমতার লোভী নন, তাই পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন দিল্লির শীর্ষ নেতৃত্বের উপর। বিজেপি আগে থেকে কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি, তাই সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দলের অভিজ্ঞ নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত এবং নারীমুখ হিসেবে অগ্নিমিত্রা পালের নামও ভাসছে বাতাসে। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন সরকারের শপথ নেয়ার কথা রয়েছে। এখন শুধু মোদি শাহের সবুজ সংকেতের অপেক্ষা, কে বসবেন বাংলার মসনদে। নিবির আমিন, নিউজ 24। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার গ্ল্যামার ম্যাজিক সম্পূর্ণ ব্যর্থ। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করা একঝাঁক হেভিওয়েট তারকার হয়েছে ভরাডুবি। রূপালী পর্দা কিংবা মঞ্চের দাপুটে শিল্পীরা ভোটের কঠিন ময়দানে মানুষের মন জয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে। রাজ, সোহম, সায়নী থেকে শুরু করে ইন্দ্রনীল কিংবা অদিতি বিজেপি প্রার্থীদের কাছে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ঘাসফুলের পরিচিত মুখেরা। জনপ্রিয়তার ম্যাজিকে এবার আর চিড়ে ভিজল না। ব্যারেকপুরে তৃণমূলের তারকা প্রার্থী ও পরিচালক রাজ চক্রবর্তীকে ১৫,০০০-এরও বেশি ভোটে হারিয়েছেন বিজেপির কৌস্তভ বাগচি। করিমপুরে কেন্দ্র বদলে ভাগ্য ফেরাতে চেয়েছিলেন সোহম চক্রবর্তী, হারলেন ১০,০০০-এরও বেশি ভোটে। বরাকনগরের অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও প্রায় ১৭,০০০ ভোটে হার মানলেন। যাদবপুরে আরেক দাপুটে নেত্রী সায়নী ঘোষ ১৬,০০০-এরও বেশি ভোটে ধরাশায়ী হলেন। সোনারপুর দক্ষিণে লাভলি মিত্রকে ২৫,০০০ ভোটে হারালেন বর্ষিয়ান অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। ক্যামেরার সামনের মুখেরা যেমন ব্যর্থ, সুরের জাদুকরেরাও এবার হতাশ করলেন। চন্দননগরে মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন এবং রাজারহাট গোপালপুরের কীর্তন শিল্পী অদিতি মুন্সি দুজনেই পরাস্ত। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষও প্রায় ৪৮,০০০ ভোটে হেরেছেন। সব মিলিয়ে ২৬-এর কঠিন লড়াইয়ে শাসক দলের তারকা নির্ভর রণকৌশল কার্যত মুখ থুবড়ে পড়ল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আগের সরকারের মতো ঢালাওভাবে প্রকল্প নিতে চায় না সরকার। যে প্রকল্পের প্রয়োজন আছে তা ছোট বা বড় হোক, সরকার অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করতে চাই, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্প নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না হলে অর্থের অপচয় হয়, ব্যয় বেড়ে যায়, তাই সঠিক সময়ে নতুন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। যদি আমরা মান বজিয়ে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থে সম্পন্ন করতে না পারি, তো সেটা কোনো কোনো সময় তো যার অর্থনীতির উপর বুঝাবো দাঁড়িয়েছে, অতীতে হয়েছে, অতীতে সরকার করেছে। এই পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই। নেত্রকোনার মদনে কওমি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এবং শারীরিক ও মানসিকভাবে ঝুঁকিতে রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক।
নেত্রকোনা প্রতিনিধি সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠে তখন প্রশ্নের মুখে পড়ে নিরাপত্তা। 2022 সালে মদন উপজেলার পাঁচহাট গ্রামে হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমানুল্লাহ সাগর। একই প্রতিষ্ঠানে তার স্ত্রীও প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। শিশুটির মা জীবিকার তাগিদে সিলেটে গৃহ পরিচারিকার কাজ করায় এতিম শিশুটি নানির কাছে থেকে এই মাদ্রাসায় পড়াশোনা করত। 2025 সালে নভেম্বর মাসে অভিযুক্ত শিক্ষকের লালসার শিকার হয় শিশুটি। পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখা দিলে শিশুটিকে ডাক্তার দেখানো হলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। একটা ছোট বাচ্চা যে অলরেডি অ্যানিমিক ম্যালনারিশড, সে আসলে কিভাবে আরেকটা বাচ্চা ক্যারি করবে? আর নর্মাল ডেলিভারির জন্য তো সে আসলে একেবারেই ফিট না। এটাকে মানে তার বার্থ ক্যানেলে ওই পরিমাণ জায়গা নাই এই বাচ্চাটা বের করার মতো। গত 30 এপ্রিল সন্ধ্যায় মদন থানায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অনেকদিন পর আমি বাড়িতে আইছি, তার কাছে একদিন শুয়েছি, শোয়ার পরে মনে হয় হাত পড়ছে পেটের উপরে, আমার বোঝা গেছে পেটটা একটু বড় বড়। তাই আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তারও বলছে বলে 6 মাসের প্রেগনেন্ট। এদিকে ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর স্ত্রী সন্তান সহ পলাতক রয়েছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। তবে যে ঘটনাটা ঘটাইছে তার ভাই সকল আছে, তার ভাই সকলে করছে আমার ভাইয়ের দুটো প্রকৃত করে থাকে, তাহলে আমার ভাইয়ের সাজা হোক। অনেক কঠিন শাস্তি হওয়া উচিত। আর আপনারা যেটা করবেন ভালোই করবেন আশা করি। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ঘটনা ঘটার পরে ভিকটিমের মা আমাদের থানায় যাওয়ার সাথে সাথে আমরা মামলা রুজু করেছি এবং তাৎক্ষণিকভাবেই আমরা আসামি ধরার জন্য আমরা মাঠে নেমে পড়ি। একটি নিরাপদ শৈশব প্রতিটি শিশুর অধিকার। সেই অধিকার রক্ষায় দ্রুত বিচার এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের 1 কিলোমিটার জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত 1 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক একর ফসলি জমি, বসতভিটা ও একটি মসজিদ। হুমকির মুখে রয়েছে বহু স্থাপনা। ভাঙন রোধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ভাঙন অব্যাহত রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 100 একর ফসলি জমি, বসতবাড়ি সহ বহু স্থাপনা। বারবার ভাঙনের ফলে নিঃস্ব চরাঞ্চলের বহু মানুষ। স্থানীয়রা জানান হুমকির মুখে রয়েছে শতাধিক বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। এই এলাকায় একটি মসজিদ, 3টি স্কুল আছে। এই স্কুল থেকে যদি ভেঙে যায় আমাদের বাচ্চারা সব মূর্খ হয়ে যাবে। নদীর মেলা ক্ষতি করছে, মেলা সয় সম্পদ আছে সব নদীর মধ্যে চলে গেছে। বাচ্চা খোঁজা নিয়ে খুব নরেশে পড়ে গেছি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। যদি দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে অনতিবিলম্বে প্রায় 7 থেকে 800 পরিবারের এই গ্রামটি নদীগর্ভে বিলীন হবে। সেই সাথে মূল প্রোটেকশন যে ওয়াবদা বাঁধ আছে সেটি ক্ষতিগ্রস্ত হবে এবং 2টি 12 ঘন্টার যে রেগুলেটর আছে সেটিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ভাঙন রোধে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। এর মধ্যে 5-6টি পরিবার তাদের বাসস্থান নদী ভাঙনের কবলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং বিপুল পরিমাণে কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের এক্সেনের সাথে কথা হয়েছে, ওনারা এখানে জিও ব্যাগের চাহিদা দিয়েছে। জিও ব্যাগ পাওয়া মাত্র তারা বালুর যে বস্তাগুলো তারা এখানে নদী ভাঙন রোধ করার জন্য এখানে স্থাপন করবে। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে পুরো গ্রাম, এমন আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাতক্ষীরায় আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। চাষিরা জানান এবছর আমের বাম্পার ফলন হয়েছে। এখন বাজারে ন্যায্য দাম পেলে তারা লাভবান হবেন। স্থানীয় প্রশাসন বলেন কেমিক্যাল দিয়ে বাজারজাত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। এবছর প্রায় 100 মেট্রিক টনের বেশি আম ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। মনিরুল ইসলাম মনির, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ফিংরি এলাকার আমপাড়া কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এ সময় তিনি বলেন, কেমিক্যাল দিয়ে আম বাজারজাত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। ফরমালিন বা কার্বাইড মিশ্রিত বা কেমিক্যাল মিশ্রিত যে আম যেটা বাজারজাত করার চেষ্টা করা হয় অপরিপক্ক আম, সেই বিষয়ে কিন্তু আমরা অনেক আগে থেকেই মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু করেছি। অন্য কোনো কেমিক্যাল দিয়ে আম পরিপক্ক পাকানোর চেষ্টা করা হচ্ছে, সেই তথ্যটা আমাদের আগে দিবেন। চোরা কারবারি বা অবৈধ যারা ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আমরা যথোপযুক্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। আম চাষিরা জানান, এবছর আমের বাম্পার ফলন হয়েছে। এবছর প্রায় 100 মেট্রিক টনের বেশি আম যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের সাতক্ষীরার ঐতিহ্যবাহী গোবিন্দভোগ আম বাজারজাতকরণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে সাতক্ষীরা জেলার কৃষকরা আমের ব্যাগিং করা হয়েছে বিদেশে রপ্তানি করার জন্য। চাহিদা অনুযায়ী আমরা যদি বেচতে পারি আমরা লাভবান হব ইনশাআল্লাহ। এদিকে বৃহৎ আমের হাট সুলতানপুর বড় বাজারে মিলছে গোপালভোগ, গোবিন্দভোগ সহ নানা জাতের আম। ক্রেতাদের অভিযোগ, আমের দাম বেশ চড়া। এবার 300 কোটি টাকার আম বিক্রি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 30 মেট্রিক টন কেমিক্যাল মিশ্রিত আম ধ্বংস করা হয়েছে। আমাদের সাতক্ষীরা জেলাতে এই এক মাসে প্রায় 300 থেকে 350 কোটি টাকা আমের ব্যবসা হয়ে থাকে। জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 15 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 5 জুন থেকে আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।